হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে আবারও একটা নতুন টপিকের উপর ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। সো আগামী 24 তারিখে তোমাদের টিআরএলএম এর এক্সামটা কন্ডাক্ট হতে চলছে। সো আমরা বিগত কিছুদিন ধরেই যতগুলো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করছি বা যে কন্টেন্টগুলো তোমাদেরকে আমরা টেলিগ্রাম গ্রুপের মধ্যে প্রোভাইড করছি, সব কিছু কিন্তু তোমাদের যে আপকামিং টিআরএলএম এর যে এক্সামটা আছে তার উপর ফোকাস করেই আমরা করছি। ঠিক আছে, তো তোমরা অনেকেই আছো যারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করছো। ঠিক আছে, তো সবাইকে আমরা যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তো অনেকেই আছো যারা মানে ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ, তো এটার এক্স্যাক্ট স্ট্র্যাটেজি কী হবে তা তোমরা জানো না। তার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোর মাধ্যমে যে ক্লাসেসগুলো আমরা কন্ডাক্ট করেছি, কী সিলেবাস তোমাদেরকে পড়তে হবে, কি কভার আপ করতে হবে, কেমন টাইপের কোয়েশ্চেন হতে পারে, কি জিনিস তোমাদের কোয়েশ্চেনের মধ্যে থাকতে পারে, সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আমাদের ভিডিওগুলি যদি তোমরা ভালো করে ফলো করে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝে গেছো যে কী টাইপের হতে পারে কোয়েশ্চেনটা। আগামী দিনে যখন তোমরা পরীক্ষা দিতে যাবে অবশ্যই দেখবে যে আমরা যা বলেছি সব কিছুই মিলে যাচ্ছে। ঠিক আছে, সো এক্স্যাক্টলি কোন জিনিসটা কমন পড়বে যে আমরা যেটা ক্লাসে প্রোভাইড করছি এইটাই পরীক্ষায় আসবে, এটা তো গ্যারান্টি আমরা দিতে পারবো না, বা কেউই দিতে পারে না যে আমরা যেটা পড়াচ্ছি সেটাই পরীক্ষাতে আসবে। কিন্তু কি টাইপের থাকতে পারে সবগুলো টাইপ নিয়ে কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি। ঠিক আছে, আমরা তোমাদেরকে যতটা সম্ভব প্রপারলি গাইডেন্স দেওয়ার চেষ্টা করছি যে পরীক্ষাটা কী টাইপের হতে পারে। তাছাড়া আমরা কিছুদিন আগে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটার মধ্যে তোমাদের জন্য প্র্যাকটিস সেট 1 প্র্যাকটিস সেট 2 আপলোড করেছি, যার মধ্যে ফুল সিলেবাসটা কিন্তু আমরা কভার আপ করেছি। ঠিক আছে, মানে ম্যাথসের পার্টটা, ম্যাথস, রিজনিং, ডিআই, এই 3টা পার্ট কিন্তু যে 40 মার্কের, এই ফুল তোমাদের ওই যে প্র্যাকটিস সেট 1 এবং প্র্যাকটিস সেট 2 এই দুইটার মধ্যে আমরা কভার আপ করে দিয়েছি, যার ফলে তোমরা এগুলি বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তোমাদেরও একটা আইডিয়া হলো যে কী টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। অ্যাজ ইট ইজ সেম কোয়েশ্চেনটা নাই থাকলো, এই টপিকটার উপরে কোয়েশ্চেন থাকবে, এইটার কাছাকাছি ফর্মুলা ইউজ করে কোয়েশ্চেন থাকবে, বা সেম ফর্মুলা ইউজ করেও কোয়েশ্চেন থাকতে পারে, নাম্বারসগুলো আলাদা হতে পারে। ঠিক আছে, সো আমরা 40 মার্কের তোমাদেরকে কিন্তু ফুল আইডিয়া দিয়ে দিয়েছি যে কীরকম টাইপের আসবে, কি আসবে। কিন্তু 40-এর সাথে যে বাকি 10 মার্ক থাকবে, যেটার মধ্যে ইংলিশ আর জিকে পার্টটা কভার আপ থাকবে, ওই 10 মার্কের গুরুত্ব কিন্তু আমাদের পরীক্ষার জন্য কম না, এটাকে আমাদের কোনোভাবে ইগনোর করলে চলবে না। সো ইংলিশের জন্য তো আমরা আগেই অনেকগুলো ক্লাস প্রোভাইড করেছি, মেবি 2টা বা 3টা ক্লাসেস প্রোভাইড করেছি, ওইটার মধ্যে একদম ফুললি প্রোভাইড করেছি যে কীরকম টাইপের কী টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। 5 মার্কের আসবে, তার মধ্যে হয়তো বা 5 ধরনের কোয়েশ্চেন দিল, কি টাইপ সবগুলো কিন্তু আমরা কভার আপ করেছি। ঠিক আছে, আর যেটা হলো জিকের পার্টটা, তো আজকের ভিডিওতে কিন্তু জিকের পার্টের কি পড়তে হবে কি না সব কিছু ফুল স্ট্র্যাটেজি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সো আশা করছি সবাই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে এবং জানাবে যে কীরকম লেগেছে ভিডিওটা, কি কোয়ালিটি লেগেছে। তো তোমাদের পরীক্ষার জিকে পার্টের মধ্যে আমরা আজকে কি কভার আপ করব সেইটা একবার জিস্টে বলে দিচ্ছি। জিকে পার্টের মধ্যে তোমাদের টোটাল 5 মার্কস থাকবে, কারণ বাকি 5 মার্কস ইংলিশের মধ্যে থাকবে। আর ইংলিশের ব্যাপারে সব কিছু স্ট্র্যাটেজি আমাদের আগের ভিডিওগুলিতে আমরা বলে দিয়েছি। আমি যে ক্লাসেসগুলো ইংলিশের প্রোভাইড করেছিলাম সেখানের মধ্যে আমি তোমাদেরকে কি টাইপের কোয়েশ্চেন থাকতে পারে সব কিছুর একটা কিন্তু জিস্টে আইডিয়া দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো জিকে পার্টের মধ্যে মেইনলি ত্রিপুরার, যেহেতু এটা ত্রিপুরার এক্সাম, তাহলে ত্রিপুরার জিকে, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল জিকে, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলি আমরা একটু ওভারলুক করে যেতে হবে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, সো আজকের ভিডিওতে মেইনলি আমি কিন্তু ত্রিপুরার যে জিকে পার্টটা সেইটার উপর ফোকাস করে আজকের ভিডিওটা করছি। চেষ্টা করব ন্যাশনাল যে জিকের ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। যদি ভিডিও প্রোভাইড না করতে পারি তাহলে তোমাদেরকে অডিও ভার্সনে হোক বা পিডিএফ থ্রুতে হোক, যেটার মাধ্যমে তোমাদের কাছে তাড়াতাড়ি ইনফরমেশনটা পৌঁছাতে পারবো, কারণ সময় তো নেই আমাদের কাছে। আগামী 24 তারিখ এবং 25 তারিখে পরীক্ষা। সো যেভাবে আমি তোমাদের কাছে ইনফরমেশনটা পৌঁছাতে পারবো, যেটা তাড়াতাড়ি হবে, সেভাবেই আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেব। ঠিক আছে, তো চলো আজকে দেরি না করে শুরু করি। দেখি প্রথমে আমরা কি আজকের ভিডিওতে কি আমরা পড়বো। তো আজকের ভিডিওটা যেটা বলেছি মেইনলি ত্রিপুরার যে জিকে সেটার উপর বেস করে। তো ত্রিপুরার জিকের মধ্যে দেখে নাও, আমরা আজকে পড়বো ত্রিপুরার হিস্ট্রি,
ঠিক আছে, ত্রিপুরা হিস্ট্রি পড়বো, ত্রিপুরার জিওগ্রাফি পড়বো, ত্রিপুরার যে মিনিস্ট্রাল লিস্ট সেটা পড়বো, আর স্ট্যাটিক জিকে কিছু পড়বো। ঠিক আছে, সব কিছু কভার আপ করা এত কম টাইমের মধ্যে, কারণ ত্রিপুরার হিস্ট্রি নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে 2-4টা ভিডিও এখানেই লেগে যাবে, এত ভাস্ট হিস্ট্রি ত্রিপুরার আছে। ঠিক আছে, সো এখানে মেইনলি আমরা আজকে ত্রিপুরার হিস্ট্রি পার্টের মধ্যে যে মডার্ন এরা অফ ত্রিপুরা, হ্যাঁ, মডার্ন এরা অফ ত্রিপুরা শুরু হয়েছিল আমাদের 1862 থেকে। ঠিক আছে, 1862 থেকে কিন্তু মডার্ন এরা শুরু হয়েছিল, সেইখান থেকে আপ টু 1947 পর্যন্ত কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, সো মডার্ন এরার মধ্যে দেখে নাও কোন কোন রাজা তোমাদের শাসন করেছেন। তো 4জন রাজা মডার্ন এরাতে শাসন করেছেন, ওনাদের নাম কি? মহারাজা বীরচন্দ্র মাণিক্য, মহারাজা রাধাকিশোর মাণিক্য, মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য এবং আমাদের শেষ মহারাজা যিনি মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, তো এবার দেখে নিচ্ছি যে ওনারা কি কি কৃতিত্ব আমাদের জন্য রেখে গেছেন, কি কি স্থাপত্য ওনারা তৈরি করে গেছেন, ত্রিপুরার ইতিহাসে কীভাবে ওনারা স্মরণীয় হয়ে রয়েছেন, সবগুলো আমরা নেক্সট দেখে নিচ্ছি। দেখে নাও, প্রথমে দেখে নাও যে মহারাজা বীরচন্দ্র মাণিক্য। ঠিক আছে, মহারাজা বীরচন্দ্র মাণিক্যের শাসনকালটা দেখো এখানে আমি দিয়ে দিয়েছি যে 1862 থেকে 1896। উনি কিন্তু লংগেস্ট সার্ভিং বলবো না, উনি হলেন লংগেস্ট রুলিং, ঠিক আছে, লংগেস্ট রুলিং যে আমাদের রাজা। ঠিক আছে, কারণ ওনার টেনিওরটা অনেকটা বড়, এত বেশি সময় পর্যন্ত ত্রিপুরার আর কোনো রাজা রাজত্ব করতে পারেননি যতটা উনি করেছেন। সো উনি কি করেছেন, এস্টাবলিশমেন্টগুলি ওনার দেখে নিচ্ছি। উনি আগরতলার ফার্স্ট মিউনিসিপ্যালিটি গঠন করেছেন। ঠিক আছে, ফার্স্ট মিউনিসিপ্যালিটি কে করেছেন? মহারাজা বীরচন্দ্র মাণিক্য। বাংলা ভাষাকে ত্রিপুরার সরকারি ভাষায় পরিণত করেছেন কিন্তু উনি। ঠিক আছে, এরপরে কত সালে সেটা করেছেন? 1874-এ উনি এটা করেছেন। তাছাড়া উনি কি করেছেন? স্লেভারি সিস্টেম যেটা, যে কৃতদাস প্রথা, সেটাকে কিন্তু উনি বন্ধ করেছেন। কবে করেছেন? 1877। ঠিক আছে, আরেকটা যেটা উনি মহান কাজ করেছেন সেটা কি? সতী সিস্টেম বা সতীদাহ প্রথা যেটা, সেইটাকে কিন্তু ত্রিপুরার মধ্যে টোটালি বন্ধ করে দিয়েছেন। কবে? 1889-এ। ঠিক আছে, আর এটা ওনার সময় কি মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ত্রিপুরার মধ্যে শুরু হয়েছিল। এবার চলো নেক্সট দেখে নিচ্ছি। তো ওনার ব্যাপারে আরও কিছু, ওনার রাজত্বের সময়কালে আরও কিছু ডিটেলস দেওয়া আছে। জমাতিয়া রিভল্ট, এটা কবে হয়েছিল? 1863-তে কিন্তু এটা তোমাদের কন্ডাক্ট হয়েছিল। ঠিক আছে, জমাতিয়া রিভল্টটা দেখে নাও কখন হয়েছিল? 1863-তে হয়েছিল, সেইটা কিন্তু ওনার সময়ে হয়েছিল। এই যে জমাতিয়া রিভল্ট, সেটার তোমাদের লিডার ছিলেন পরীক্ষিত জমাতিয়া। অনেক সময় নামগুলিও জিজ্ঞেস করে, তো সবগুলি আমরা দেখে নিচ্ছি। এরপরে ওনার পরে যে রাজা হয়েছিলেন মহারাজা রাধাকিশোর মাণিক্য, ওনার ছেলে মহারাজা রাধাকিশোর মাণিক্য ওনার পরে রাজা হয়েছিলেন 1896 থেকে 1909 পর্যন্ত। ঠিক আছে, তো 1909-এ একটা অ্যাক্সিডেন্টে উনি মারা গিয়েছিলেন রাধাকিশোর মাণিক্য। ওনার এই যে রাধাকিশোর মাণিক্য, ওনার সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঠিক আছে, এবার দেখে নাও তাহলে উনি কি কি জিনিস এস্টাবলিশড করেছেন। দেখে নাও, উজ্জয়ন্ত প্যালেস করেছেন। কবে করেছেন উজ্জয়ন্ত প্যালেস? 1999 থেকে এই যে 1999 না, 1901-এ কিন্তু এই যে তোমাদের উজ্জয়ন্ত প্যালেসের কাজটা কমপ্লিট হয়ে গেছিল। ঠিক আছে, আই এম এক্সট্রিমলি সরি, ওইটা একটু ভুল বলে দিয়েছিলাম। 1901-এ কিন্তু উজ্জয়ন্ত প্যালেসের কাজটা কমপ্লিট হয়ে গেছিল। ঠিক আছে, এবার আইজিএম হসপিটাল, এটা কি ত্রিপুরার প্রথম হসপিটাল। ঠিক আছে, যদিও ত্রিপুরার প্রধান রেফারেল হসপিটাল এখন জিবি হসপিটাল, কিন্তু আইজিএম হলো যে তখন এটার নাম ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিএম হসপিটাল নাম ছিল। সো এটা হলো ত্রিপুরার প্রথম হসপিটাল। এটা কবে হয়েছিল? 1904-এ। ত্রিপুরার যে মডার্ন পোস্ট অফিস, এটা কিন্তু মহারাজা রাধাকিশোর মাণিক্যই স্থাপন করেছিলেন 1909-এ, ওনার মৃত্যুর কিছুদিন আগে। তারপর কি করেছিলেন? এই যে রাধাসাগর, কৃষ্ণসাগর, এইগুলি কিন্তু উনি তৈরি করেছিলেন। এই রাধাসাগর, কৃষ্ণসাগর হলো আমাদের যে উজ্জয়ন্ত প্যালেস আছে, তার দুই সাইডে দুইটা দিঘি আছে, ওইগুলোর নাম।
তাছাড়া কি করেছেন উনি, জগন্নাথ টেম্পল, আমাদের যে জগন্নাথ মন্দির আছে আগরতলাতে, এটা কিন্তু উনি স্থাপন করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখে নাও কি দেওয়া আছে, রবীন্দ্রনাথ টেগোর ফার্স্ট ভিজিটেড ত্রিপুরা ডিউরিং হিজ পিরিয়ড। আমি আগেই বলেছিলাম যে ওনার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ওনার আহ্বানেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার ত্রিপুরাতে এসেছিলেন 1900 সালে। ঠিক আছে, রবীন্দ্রনাথ কিন্তু ত্রিপুরার মধ্যে টোটাল 7 বার এসেছেন। এইটাও অনেক সময় পরীক্ষার মধ্যে কোয়েশনে আসে যে রবীন্দ্রনাথ কতবার ত্রিপুরায় এসেছিলেন। 7 বার টোটাল এসেছিলেন, এবং প্রথম এসেছিলেন মহারাজা রাধাকিশোর মানিক্যের আমলে 1900 সালে। ঠিক আছে, আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, এখানে এটা লেখা হয়নি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কাহিনী উপন্যাসটি মহারাজা রাধাকিশোর মানিক্যকে উৎসর্গ করে লিখিয়েছিলেন। ঠিক আছে, ওনাকে গিফট করেছিলেন কাহিনী উপন্যাসটি। ঠিক আছে, এবার যে মহারাজা রাধাকিশোর মানিক্যের পর আমাদের যে পরবর্তী রাজা যিনি ছিলেন মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য, এবার ওনার ব্যাপারে একটু দেখে নিচ্ছি। তো মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য কি করেছেন, উনি শাসন করেছেন 1909 থেকে 1923 পর্যন্ত। ওনার এস্টাবলিশমেন্টগুলি দেখে নিচ্ছি। লক্ষ্মী নারায়ণ টেম্পল, আমাদের আগরতলায় যে লক্ষ্মীনারায়ণ বাড়ি আছে সেইটা মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য স্থাপন করেছিলেন। দুর্গাবাড়ি করেছিলেন, দুর্গাবাড়ির বাউন্ডারিটা মেইনলি করেছিলেন। তারপরে লালমহল, যেটা আগরতলা টাউন হল, সেইটা স্থাপন করেছিলেন। পুষ্পবন্ত প্যালেস, যেটা কুঞ্জবনে যেটা আছে, ঠিক আছে, সেইটা স্থাপন করেছিলেন, যেটা এখন রাজভবন। তো এছাড়া ওনার সময় কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথম টি কাল্টিভেশন, যে চা শিল্পের যে ব্যাপারটা, এইটা কিন্তু প্রথম চা উৎপাদন ত্রিপুরার মধ্যে শুরু হয়েছিল মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের আমলে। তাছাড়া ত্রিপুরার মধ্যে প্রথম সিভিল সার্ভিসেস শুরু হয়েছিল মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের আমলে। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট দেখে নাও মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। ঠিক আছে, তো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য উনি কত টাইম শাসন করেছেন, 1923 থেকে 1947 পর্যন্ত কিন্তু উনি শাসন করেছিলেন। যখন ওনার বাবা বীরেন্দ্র কিশোর মানিক্য মারা গিয়েছিলেন তখন উনি নাবালক ছিলেন। সো উনি 1927 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। এর আগে কিন্তু একটা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের মাধ্যমে কিন্তু ত্রিপুরা রাজ্যের শাসনভার চলতো, যেহেতু উনি নাবালক ছিলেন। তারপর 1927 উনি যখন সিংহাসনে বসেন, তারপর থেকে উনি ত্রিপুরার সমস্ত দায়িত্বভার নিজের হাতে তুলে নিয়েছিলেন। তো উনি কি কি এস্টাবলিশমেন্ট করেছিলেন, নীরমহল, যেটা আমাদের রুদ্রসাগর মেলাগড়ের মধ্যে আছে, সেইটা উনি এস্টাবলিশ করেছিলেন। ত্রিপুরা স্টেট ব্যাংক 1935-এ উনি প্রতিষ্ঠা করেছিলেন। আগরতলা ওল্ড এয়ারপোর্ট, ঠিক আছে, এটা উনি প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে সিঙ্গারবিল এয়ারপোর্টও বলা হয়। তারপর বেনুবন বিহার, এটা উনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এইগুলি হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে স্থাপত্যগুলো সেইগুলো। ঠিক আছে, এরপরে নেক্সট কি দেখো কি দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুর লাস্ট ভিজিটেড ত্রিপুরা ডিউরিং হিজ পিরিয়ড ইন 1926। রবীন্দ্রনাথ ঠাকুর যে 7 বার ত্রিপুরার মধ্যে এসেছিলেন, তার মধ্যে শেষবার এসেছিলেন কখন, 1926 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের আমলে, আর প্রথমবার এসেছিলেন মহারাজা রাধাকিশোর মানিক্যের আমলে। এছাড়া আরেকটা কি দেওয়া আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর টাইটেল কিন্তু দিয়েছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। রবীন্দ্রনাথ ঠাকুরের 80th বার্থডেতে কিন্তু বীর বিক্রম কিশোর মানিক্য রবীন্দ্রনাথ ঠাকুরকে কি টাইটেল দিয়েছিলেন, ভারত ভাস্কর। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে, ত্রিপুরার যে প্রিভিয়াস টিপিএসসির যে পরীক্ষাগুলো হয়েছে এগুলির মধ্যে কিন্তু এটা অনেকবারে এসেছে। ঠিক আছে, এরপরে দেখো রিয়াং রিভল্ট, হ্যাঁ, রিয়াং বিদ্রোহ কিন্তু হয়েছিল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের আমলে 1942 থেকে 43 এই টাইমের মধ্যে হয়েছিল। যে রিয়াং রিভল্টের যে লিডার ছিল তার নাম কি, রতনমণি রিয়াং। মহারাজা বীর বিক্রম মানিক্য ডাইড ইন 17th May 1947। 1947 সালের 17ই মে আমাদের স্বাধীনতা, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার কিছুদিন আগে উনি কিন্তু মারা গিয়েছিলেন। উনি এমবিবি কলেজের প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন, কিন্তু শেষটা কমপ্লিট করে যেতে পারেনি, তার আগে ওনার মৃত্যু হয়ে গিয়েছিল। তো তারপর হি ওয়াজ দ্য লাস্ট কিং অফ ত্রিপুরা, উনি ত্রিপুরার কিন্তু শেষ রাজা ছিলেন। ওনার মৃত্যুর পর কাউন্সিল অফ রিজেন্সি গঠন করা হয়, ওইটার মাধ্যমে ত্রিপুরার শাসনকার্য মোটামুটি 2 বছরের মতো চলেছে। তারপর ত্রিপুরা ভারতবর্ষের সাথে যোগদান করেছে। ঠিক আছে, আচ্ছা
নেক্সট দেখে নাও তাহলে, এই যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের সাথে কিন্তু ত্রিপুরার যে মাণিক্য এরা যেটা, এটা কিন্তু শেষ হয়ে গেছে, ওনার পর আর কেউ রাজা হননি। তো ত্রিপুরার হিস্ট্রি এখানেই কিন্তু শেষ হয়ে গেছে। তাছাড়া ত্রিপুরার যে ভেরিয়াস ডিপার্টমেন্ট আছে বা ভেরিয়াস অফিস আছে, তারপর অনেক যা যা আছে যেগুলি এস্টাবলিশড করা হয়েছে, সেগুলি কিন্তু অনেকগুলি ইয়ার আছে। তার মধ্যে থেকে স্ট্র্যাটেজিকের পার্টে আমরা কিছু বাছাই করা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি, ওইগুলো আমরা এই ভিডিওর লাস্টে দেখে নেব। এবার দেখে নাও ত্রিপুরা জিওগ্রাফি। ঠিক আছে, ত্রিপুরা জিওগ্রাফির মধ্যে আমরা কিছু জিনিস দেখে নেব। তো ত্রিপুরা জিওগ্রাফির মধ্যে প্রথমেই কি আসে, এরিয়া অফ ত্রিপুরা। ত্রিপুরার এরিয়া কত, 10,491.69 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, পপুলেশন কত, 36,71,032। এটা কিন্তু 2011 সেন্সাসের ডেটা, কারণ নতুন সেন্সাসের ডেটা এখন পর্যন্ত পাবলিশ হয়নি। তো এটা হলো 2011 সেন্সাসের ডেটা। এই যে পপুলেশন ডেন্সিটি, সেক্স রেশিও, লিটারেসি রেট, সবগুলি কিন্তু 2011 সেন্সাসের অ্যাকর্ডিং। ঠিক আছে, তো পপুলেশন ডেন্সিটি কত আছে, 350, আর ইন্ডিয়ার মধ্যে হলো 382। ঠিক আছে, 382 হলো ইন্ডিয়ার মধ্যে, আর 350 হলো কি ত্রিপুরার মধ্যে। ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু মনে রাখবে। তারপরে সেক্স রেশিও সেটা কত দেওয়া, 961:1000, মানে 1000 পুরুষের মধ্যে মহিলার সংখ্যা হলো 961 জন। ঠিক আছে, এবার লিটারেসি রেট কত দেওয়া আছে, 87.75%। ঠিক আছে, এবার নাম্বার অফ ডিস্ট্রিক্ট, এবার আসছি কি ত্রিপুরার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পার্টটা, সেইটার সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। নাম্বার অফ ডিস্ট্রিক্ট কয়টা আছে ত্রিপুরার মধ্যে, টোটাল 8টা ডিস্ট্রিক্ট আছে। ঠিক আছে, আগে 4টা ছিল, পরে নতুন করে আরও 4টা ডিস্ট্রিক্ট ফর্ম করা হয়েছে শাসন কার্যের সুবিধার্থে। এরপর দেখো তো লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা, লার্জেস্ট ডিস্ট্রিক্ট হলো কি ধলাই। এটা কি অ্যাকর্ডিং টু এরিয়া, দেখো ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিয়েছি, অ্যাকর্ডিং টু এরিয়া লার্জেস্ট ডিস্ট্রিক্ট হলো ধলাই, আর অ্যাকর্ডিং টু পপুলেশন লার্জেস্ট ডিস্ট্রিক্ট হলো কিন্তু ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, স্মলেস্ট ডিস্ট্রিক্ট কোনটা দেওয়া আছে, ঊনকোটি। তো ঊনকোটি ইন টার্মস অফ এরিয়া অ্যান্ড পপুলেশন দুইটা দিক থেকেই কিন্তু ঊনকোটি সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এবার নাম্বার অফ সাবডিভিশন কত আছে, সাবডিভিশন 23, লার্জেস্ট সাবডিভিশন হলো আগরতলা সাবডিভিশন। নাম্বার অফ ব্লকস কত আছে, নাম্বার অফ ব্লকস 58 নাম্বার অফ ব্লকস ত্রিপুরার মধ্যে কিন্তু আছে। এবার সবচেয়ে বড় ব্লক কোনটা আছে, কাঞ্চনপুর টিডি ব্লক। ঠিক আছে, কাঞ্চনপুর টিডি ব্লক যে ট্রাইবাল ডেভেলপমেন্ট ব্লক যেটা আছে, এটা এরিয়ার অ্যাকর্ডিংলি সবচেয়ে বড় ব্লক। আর যদি পপুলেশনের অ্যাকর্ডিংলি তোমরা বলো, তাহলে বিশালগড় আরডি ব্লক যেটা, সেটা কিন্তু তোমাদের সবচেয়ে বড় ব্লক। এবার নাম্বার অফ পঞ্চায়েত দেখে নাও, 589। নাম্বার অফ ভিলেজ কমিটি, যে এডিসি এরিয়া যেগুলি থাকে সেগুলির মধ্যে কিন্তু পঞ্চায়েত থাকে না, পঞ্চায়েতের বদলে যে ইনস্টিটিউটটা থাকে গ্রাসরুট লেভেলের মধ্যে, সেটা হলো ভিলেজ কমিটি বা ভিসি, সেটার সংখ্যা হলো 587। নাম্বার অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন হলো 01, একটাই কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, সেইটা আমাদের আগরতলার মধ্যে কিন্তু আছে। এবার দেখে নাও নাম্বার অফ মিউনিসিপ্যাল কাউন্সিল। তো মিউনিসিপ্যাল কাউন্সিল আমাদের কয়টা আছে, 13টা কিন্তু মিউনিসিপ্যাল কাউন্সিল আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে। ঠিক আছে, নাম্বার অফ নগর পঞ্চায়েত কয়টা আছে, 6টা আছে। এবার এইগুলি হলো ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের যে স্ট্রাকচারটা, সবটা কিন্তু কতটা আছে, কোনটা বড় কোনটা ছোট সব কিছু এখানে বলে দিয়েছি। এবার হলো কি ত্রিপুরার যে রিভার সিস্টেম, সেইটার ব্যাপারে। ত্রিপুরা রিভার সিস্টেম, ত্রিপুরার মধ্যে মেইনলি কিন্তু 10টা মেজর রিভার্স আছে। এবার ওইগুলির ব্যাপারে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও, আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ত্রিপুরার যে নদ নদী সমূহ, এইসব ব্যাপারে রিভার সিস্টেমের ব্যাপারে, ওইটা তোমরা দেখে নিতে পারো। তাছাড়া এখানে দেখো আমি কি কি দিয়ে দিয়েছি যেগুলি খুবই ইম্পর্টেন্ট। যে লংগেস্ট রিভার হলো মনু রিভার, যেটা লেন্থ 167 কিলোমিটার। লার্জেস্ট রিভার হলো গোমতী রিভার, যেটার লেন্থ 133 কিলোমিটার। স্মলেস্ট হলো হাওড়া, যেটার লেন্থ 53 কিলোমিটার। ঠিক আছে, এবার যে ত্রিপুরার যে হিল রেঞ্জেসগুলি আছে, টোটাল 5টা আছে, আঠেরোমুড়া, বড়মুড়া, দেবতামুড়া, শাখানটাং, লংতরাই। ঠিক আছে,
এই 5টা তোমাদের হিল রেঞ্জ আছে ত্রিপুরার মধ্যে, সেটার মধ্যে সবচেয়ে লংগেস্ট হলো কি আঠারোমুড়া, যার লেংথ হলো কি 106 কিলোমিটার। এই যে সবচেয়ে লংগেস্ট, এটা তোমরা কিভাবে মনে রাখবে, অনেক সময় কনফিউশন লেগে যায়। সো এটাকে একটা নিমোনিক্সের থ্রোতে মনে রাখবে কিভাবে, যে 18 মুড়া, টোটাল 18টা মুড়া আছে এখানে, মানে অনেক লম্বা, একটার পর একটা আস্তে আস্তে 18টা আস্তে আস্তে মানে অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। আর শর্টেস্ট হলো কি বড় মুড়া, এটাও মনে রাখতে পারো নিমোনিক্সের মাধ্যমে কিভাবে, যে বড় মুড়া নামে বড় কিন্তু কাজে বড় না, মানে ও হলো সবচেয়ে ছোট, ঠিক আছে। সো শর্টেস্ট হলো কি বড় মুড়া, যার লেংথ 47 কিলোমিটার। সো হাইয়েস্ট পিক কি ত্রিপুরার বেতলিং শিপ, যার হাইট কি 939 মিটার সি লেভেল থেকে, ঠিক আছে। এটা কোথায় আছে, এটা আছে আমাদের জম্পুই হিলের মধ্যে। তো নাম্বার অফ ন্যাশনাল পার্কস হলো 2টা ন্যাশনাল পার্ক ত্রিপুরার মধ্যে আছে, ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক, রাজবাড়ি ন্যাশনাল পার্ক। ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক হলো সিপাহীজলাতে অবস্থিত, আর রাজবাড়ি ন্যাশনাল পার্ক এটা হলো আমাদের তৃষ্ণা যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেইটার মধ্যে কিন্তু অবস্থিত, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি ত্রিপুরার যে স্টেট অ্যামব্লেমগুলো আছে সেগুলোর ব্যাপারে। তো স্টেট অ্যামব্লেম মানে কি, যে ত্রিপুরা রাজ্যের যে প্রতীকগুলো আছে। তো স্টেট অ্যানিমেল কি ফায়ার্স লাঙ্গুর, যেটা চশমা বানর, এটা ঠিক আছে। ত্রিপুরা সিপাহীজলা এটা ফেমাস, যে এই অ্যানিমেলটার জন্য খুবই ফেমাস। তো এটা হলো ত্রিপুরার স্টেট অ্যানিমেল ফায়ার্স লাঙ্গুর। এরপরে যে স্টেট বার্ড কি গ্রিন ইম্পেরিয়াল পিজন বা ডকুল। স্টেট ফ্লাওয়ার হলো নাগেশ্বর, এবং স্টেট ট্রি হলো কিন্তু আগর, ঠিক আছে। এবার আগর ট্রিকে নিয়ে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট ভেরিয়াস স্টেপস নিচ্ছে। এখন আগর অয়েলও এক্সপোর্ট করছে, রিসেন্টলি কিছুদিন আগে আগর অয়েল এক্সপোর্ট করেছিল ইউএইতে। সো এটা নিয়ে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। এটা হলো ত্রিপুরা স্টেট ট্রি। এবার দেখে নাও ত্রিপুরার যে ম্যাপটা আছে, ঠিক আছে। ত্রিপুরার ম্যাপটা অনেকটা এরকম টাইপের, ঠিক আছে। এখান দিয়ে বাংলাদেশ, এখান দিয়ে বাংলাদেশ, এখান দিয়ে বাংলাদেশ, আর এই যে এরিয়াটা এখান দিয়ে কিন্তু ত্রিপুরা 2টা স্টেটের সাথে যুক্ত আছে, সেটা কি তোমাদের আসাম অ্যান্ড মিজোরাম। তো বাংলাদেশের সাথে যেহেতু বাংলাদেশ 3 দিক দিয়ে আছে, তাহলে বর্ডারের লেংথ বেশি হবে 856 কিলোমিটার। আসামের সাথে লেংথ হলো 53 কিলোমিটার, ঠিক আছে। আর মিজোরামের সাথে যে ত্রিপুরার বর্ডারের লেংথ সেটা হলো কি 109 কিলোমিটার, ঠিক আছে, 109 কিলোমিটার। এবার দেখে নাও ত্রিপুরার যে প্রেজেন্ট কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার যারা আছে, মানে বড় বড় উচ্চপদস্থ কর্মচারী যারা আছেন, ওনাদের ব্যাপারে। সো প্রথমে আসছে কি ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী, ওনার নাম ডক্টর মানিক সাহা। সো উনি হলেন ত্রিপুরা রাজ্যের 11তম সিএম, 11th সিএম, ঠিক আছে। এরপরে হলো ত্রিপুরার যে বর্তমান গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, উনি কিন্তু ত্রিপুরার 20th গভর্নর, ঠিক আছে। এরপরে আসছে কি দেখে নাও যে ত্রিপুরা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস শ্রী অপরেশ কুমার সিং, উনি হলেন ত্রিপুরা রাজ্যের বর্তমান চিফ জাস্টিস, ঠিক আছে। এরপরে দেখে নাও ত্রিপুরা যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, বিধানসভা, সেই বিধানসভার যে স্পিকার, ওনার নাম কি বিশ্ববন্ধু সেন, ঠিক আছে। ত্রিপুরার লোকায়ুক্ত বিভাস কান্তি কিলিকদার, উনি কিন্তু কিছুদিন আগেই মাত্র নিযুক্ত হয়েছেন। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তো এইবার আমরা পড়বো কি ত্রিপুরা যে মিনিস্ট্রাল লিস্ট আছে, ঠিক আছে। কারণ অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে কি কোন মিনিস্ট্রি কার আন্ডারে আছে, সেইটা নিয়ে জিজ্ঞেস করে। সো আমরা এখন ত্রিপুরা যে মিনিস্ট্রাল লিস্ট আছে, ক্যাবিনেট মিনিস্টার্স, ওনাদের ব্যাপারে পড়বো। দেখে নাও প্রথমে আসছে কি আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন উনি। তো মুখ্যমন্ত্রীর আন্ডারে আমাদের কি কি ডিপার্টমেন্ট আছে, এখানে দেখো সবগুলো ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে। হোম আছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আছে, পিডাব্লিউডি আছে, ডিপার্টমেন্টস হুইচ আর নট অ্যালোকেটেড টু এনি আদার মিনিস্টার। বাকি মিনিস্টারের মধ্যে যেই সব ডিপার্টমেন্টগুলি দায়িত্ব ভাগ করে দেওয়া হয়নি, সেই সবগুলি কিন্তু মুখ্যমন্ত্রীর আন্ডারে আছে। যেমন তোমরা এখন টিআরএলএম এর এক্সাম দেবে, টিআরএলএম আসছে আরডি সেক্টরের আন্ডারে, আরডি সেক্টরও কিন্তু মুখ্যমন্ত্রীর আন্ডারে আছে, ঠিক আছে। সো যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে হু ইজ দ্য কারেন্ট রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার অফ ত্রিপুরা, তাহলে তো কিন্তু আমাদের আনসারটা হবে যে আমাদের অনারেবল সিএম শ্রী মানিক সাহা, ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করে যে ইউনিয়ন মিনিস্টার কে আছে, তাহলে এটা হবে কি শিবরাজ সিং চৌহান, ঠিক আছে। এবার দেখে নাও অনারেবল মিনিস্টার শ্রী রতনলাল নাথ, ওনার আন্ডারে কি কি মিনিস্ট্রি আছে। পাওয়ার আছে, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার আছে, ল আছে, ইলেকশন আছে। 4টা ডিপার্টমেন্ট কিন্তু আমাদের যে অনারেবল মিনিস্টার রতনলাল নাথ ওনার আন্ডারে কিন্তু আছে, ঠিক আছে। এরপর দেখে নাও যে আমাদের মিনিস্টার শ্রী প্রণজিৎ সিনহা রায়, ওনার আন্ডারে কি কি আছে।
উনি হলেন ত্রিপুরার কিন্তু ফাইন্যান্স মিনিস্টার। এই যে বিধানসভা ইলেকশনের পরে আমাদের বাজেট পেশ হলো, ত্রিপুরার বাজেট কিন্তু ফাইন্যান্স মিনিস্টার পেশ করে থাকেন। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার হলেন নির্মলা সীতারামন, আর আমাদের স্টেটের যে ফাইন্যান্স মিনিস্টার এটা হলো আমাদের প্রণজিৎ সিনহা রয়। ঠিক আছে, তারপর ওনার কাছে আর কি মিনিস্ট্রি আছে, প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, ইনফরমেশন টেকনোলজি, এই মিনিস্ট্রিগুলো কিন্তু ওনার আন্ডারে আছে। এরপরে নেক্সট কে আছে দেখো, শ্রীমতী শান্তনা চাকমা, ওনার আন্ডারে কি কি আছে, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, তারপরে জেল, ওয়েলফেয়ার অফ ওবিসি, এইগুলি কিন্তু শ্রীমতী শান্তনা চাকমার আন্ডারে কিন্তু আছে। ঠিক আছে, এরপর নেক্সট দেখে নিচ্ছি, নেক্সট দেখে নাও মিনিস্টার কে কে আছেন। সুশান্ত চৌধুরী, ঠিক আছে, তো ওনার আন্ডারে কি কি মিনিস্ট্রি আছে, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, এই তিনটা মিনিস্ট্রি কিন্তু ওনার আন্ডারে আছে। ঠিক আছে, আমাদের ট্যুরিজমকে বুস্ট করার জন্য ত্রিপুরা যে ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে সেটা কিন্তু আমাদের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে কিন্তু ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছেন। কিছুদিন আগে এই ঘটনাটা হয়েছে, তাই তোমাদেরকে রিলেটেবল করে বলে দিলাম। এবার দেখে নাও যে ট্রাইবেল ওয়েলফেয়ারের যে মিনিস্টার উনি কে, আমাদের অনারেবল মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা। ঠিক আছে, ওনার আন্ডারে আছে কি, ট্রাইবেল ওয়েলফেয়ার, হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার, স্ট্যাটিস্টিক্স, এই তিনটা ডিপার্টমেন্ট ওনার আন্ডারে আছে। তারপর আছে আমাদের অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রয়, ওনার আন্ডারে আছে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সোশিয়াল ওয়েলফেয়ার, সোশিয়াল এডুকেশন, লেবার, এই তিনটা ডিপার্টমেন্ট ওনার আন্ডারে আছে। তারপর আছে আমাদের মিনিস্টার শ্রী সুধাংশু দাস, ওনার আন্ডারে হলো এসসি ওয়েলফেয়ার, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ফিশারিজ, এই তিনটা ডিপার্টমেন্ট ওনার আন্ডারে আছে। ঠিক আছে, আরও দুইজন মিনিস্টার আছে আমাদের ক্যাবিনেট মিনিস্টার, ওনাদের আন্ডারে কি কি মিনিস্ট্রি আছে দেখে নাও। সো অনারেবল মিনিস্টার শ্রী শুক্লচরণ নোয়াতিয়া, ওনার আন্ডারে আছে কোঅপারেশন ট্রাইবাল ওয়েলফেয়ার, টিআরপি অ্যান্ড পিটিজি, আর ওয়েলফেয়ার অফ মাইনরিটিস। ঠিক আছে, ওয়েলফেয়ার অফ মাইনরিটিস কিন্তু ওনার আন্ডারে আছে। তারপর কি আছে, আমাদের যে অনারেবল মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা, ওনার আন্ডারে হলো ফরেস্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই তিনটা মিনিস্ট্রি কিন্তু ওনার আন্ডারে আছে। ঠিক আছে, তাহলে ত্রিপুরার যে ক্যাবিনেট মিনিস্টারের যে লিস্টটা আছে সেটা কিন্তু আমরা পুরোটা কভার করে নিয়েছি। একটু জিস্টে কিছু নিমোনিক্স দিয়ে মনে রেখে রেখে পরীক্ষার আগে একটু দেখে যাবে, যদি এখান থেকে কোয়েশ্চেন আসে যাতে তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। ঠিক আছে, নেক্সট এবার স্ট্যাটিক জিকের পার্টটা দেখে নিচ্ছি। আমি বলেছিলাম আগেই যে এই ভিডিওর লাস্টের দিকে স্ট্যাটিক জিকের পার্টটা আছে, তো দেখে নাও স্ট্যাটিক জিকের মধ্যে কি কি আছে। অল্টিটিউড অফ আগরতলার যে উচ্চতা সি লেভেল থেকে সেইটা কত। ঠিক আছে, আগরতলার উচ্চতা কত, 12.80 মিটার। ঠিক আছে, যদিও এই উচ্চতা কিছুই হয় না, বেশি বৃষ্টি হলে আগরতলা জলের নিচে চলে যায়। এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ ত্রিপুরা রাজ্যের, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এবং বিলোনিয়ার ওইখানে মুহুরী নদীর জল, তারপরে উদয়পুরের এখানে গোমতী নদী, এখানে খুবই খারাপ অবস্থা, লোকজনদের খুবই দুর্বিষহ অবস্থা। সো এটা আর কি বলবো, আমি এখানে ওনাদের জন্য খারাপই লাগে। আচ্ছা চলো নেক্সট দেখে নিচ্ছি। আগরতলা মিউনিসিপ্যালিটি ওয়াজ ফর্মড ইন, আগরতলা মিউনিসিপ্যালিটি এটা আমরা পড়েছিলাম যে মহারাজা বীরচন্দ্র মানিক্যের আমলে হয়েছিল। তো এটা কবে হয়েছিল, 1871-এ। লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ ইন ত্রিপুরা, ত্রিপুরী। ঠিক আছে, ত্রিপুরী কমিউনিটি কিন্তু ত্রিপুরার মধ্যে ট্রাইবাল গ্রুপের মধ্যে পপুলেশন সবচেয়ে বেশি। ফার্স্ট সিএম অফ ত্রিপুরা সচিন্দ্রলাল সিনহা, ফার্স্ট সিএম আফটার স্টেটহুড সুখময় সেনগুপ্ত। ত্রিপুরা স্টেটহুড পেয়েছিল কবে, 21 জানুয়ারি 1972-তে। তখন কিন্তু ত্রিপুরার সাথে মণিপুর, মেঘালয় ওই দুইটা স্টেটহুড পেয়েছিল। সো আফটার স্টেটহুড ত্রিপুরার যে ফার্স্ট সিএম ছিলেন উনি ছিলেন সুখময় সেনগুপ্ত। ফার্স্ট যে গভর্নর উনি ছিলেন বিকে নেহেরু। ফার্স্ট রাজ্যসভা এমপি আরমান আলী মুন্সি। ফার্স্ট লোকসভা এমপি বীরেন দত্ত অ্যান্ড দশরথ দেব। ঠিক আছে, এবার নেক্সট দেখে নিচ্ছি আর কি কি কোয়েশ্চেন আছে। যে ফার্স্ট চিফ কমিশনার অফ ত্রিপুরা, ফার্স্ট চিফ কমিশনার অফ ত্রিপুরাকে রঞ্জিত কুমার রয়, আর কে রয়ও লেখা হয় সংক্ষেপে, কনফিউজড হবে না, ওনার নামই রঞ্জিত কুমার রয়। ঠিক আছে, ফার্স্ট আরডি ব্লক, যে আমাদের ব্লক যে 58টা ব্লক আছে তার মধ্যে প্রথম কোন ব্লকটা, জিরানিয়া ব্লক, এটা 1952-তে কিন্তু
হয়েছিল, 1952-তে ফর্ম করা হয়েছিল। ফার্স্ট স্কুল উমাকান্ত একাডেমি, ঠিক আছে, এটা কিন্তু একদম রাজাদের আমলে এইটা স্থাপন করা হয়েছিল। তো অনেক পুরনো, অনেক প্রাচীন স্কুল এটা, উমাকান্ত একাডেমি। আর ফার্স্ট গার্লস স্কুল এটা হলো কি মহারানী তুলসীবতী গার্লস স্কুল, ঠিক আছে, এমটিবি স্কুল যেটা, সেটা সবচেয়ে পুরানো গার্লস স্কুল ত্রিপুরার মধ্যে। ফার্স্ট ডিগ্রি কলেজ এমবিবি কলেজ, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নিজেই এটার কার্য শুরু করেছিলেন, স্থাপন কার্য, কিন্তু শেষ করে যেতে পারেননি। এটা হলো ত্রিপুরার প্রথম ডিগ্রি কলেজ। ফার্স্ট লাইব্রেরি হলো বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, ঠিক আছে। এরপরে ফার্স্ট যে আমাদের হসপিটাল সেটা হলো কি বিএম হসপিটাল, এটা আমি আগেও বলেছি তোমাদের, এখন এটার নাম হলো আইজিএম হসপিটাল। এবার নেক্সট দেখে নাও বিগেস্ট টি গার্ডেন। ত্রিপুরার যে বিগেস্ট টি গার্ডেন সেটা কি মূর্তিছড়া, ঠিক আছে, মূর্তিছড়া হলো ত্রিপুরার বিগেস্ট টি গার্ডেন। আর প্রোডাকশনের দিক থেকে যদি দেখো তাহলে হলো বাণীবাড়ি, এটা কিন্তু আছে ধর্মনগরে, ঠিক আছে। তো এটা হলো প্রোডাকশনের দিক থেকে সবচেয়ে বড় টি গার্ডেন, আর যে মূর্তিছড়া হলো এরিয়ার দিক থেকে সবচেয়ে বড় টি গার্ডেন। ফার্স্ট নিউজ পেপার হলো অরুণ, ঠিক আছে। সো আমাদের আজকের ভিডিওতে ত্রিপুরার যে তোমাদের জিকে পার্টের থেকে এগুলি একদম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য বাছাই করে আমরা নিয়ে এসেছি। তো আশা করছি এই যে ভিডিওটা আজকে তোমাদের জন্য প্রোভাইড করলাম, সেই ভিডিওটা তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এবং তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং সবাইকে বলবে আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে। আমরা এখন টিআরএলএম পরীক্ষার জন্য তোমাদেরকে ক্লাসেস প্রোভাইড করছি। আফটার টিআরএলএম এক্সাম ত্রিপুরা স্টেটের যতগুলো গভর্নমেন্ট এক্সাম আসবে সবগুলোর জন্য কিন্তু আমরা ক্লাসেস তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে দিয়ে থাকবো। তাছাড়া আমাদের যে টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা অলরেডি 2টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি তোমাদের জন্য। আমরা কিন্তু ভবিষ্যতেও এখানে যে আমাদের ভিডিও কন্টেন্টগুলি সেগুলির পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করব। তাছাড়া যে আমরা অনলাইন ক্লাসেসের ব্যবস্থা করছি তোমাদের জন্য। সো এখানেরও কিছু ম্যাটেরিয়াল তোমরা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, কিন্তু সব কিছু তো সবসময় ফ্রি অফ কস্টে দেওয়া পসিবল হয় না। সো আমরা অনলাইন ক্লাসেসের যে প্রিমিয়াম ব্যাচ আছে সেটার মধ্যে যারা যারা জয়েন করবে তাদেরকেও একদম মিনিমাল কস্টিংয়ের মধ্যে কিন্তু আমরা একদম হাই কোয়ালিটি কন্টেন্ট দিয়ে ক্লাসেস প্রোভাইড করব। সো এটা আমরা একদম তোমাদের কাছে প্রমিস করছি এই জিনিসটা। সো সেটা আফটার টিআরএলএম এক্সাম ধীরে ধীরে শুরু করব। ব্যাচেস যারাই জয়েন করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এবং আগামী 24-25 তারিখে তোমাদের টিআরএলএম এর এক্সামটা আছে। তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং সবাইকে যারাই পরীক্ষা দেবে সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। আশা করি তোমাদের সকলের এক্সাম যেন খুব ভালো হয়, তোমরা যাতে সবাই একটা ভালো জব পেতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই যেভাবে বিগত দিনগুলিতে আমাদেরকে সাপোর্ট করেছো আগামী দিনগুলিতেও এইভাবেই সাপোর্ট করবে, আমাদের চ্যানেলটাকে গ্রো হতে একটু হেল্প করবে। তো সবার কাছে শেয়ার করে বলবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সো তোমাদের কাছে এতটুকু আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।